শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্যে 25 তারিখের আগ পর্যন্ত বলছে যে এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। একটা জায়গায় দেখেন তো, একটা বক্তৃতায় দেখাতে পারবেন তো? 25 তারিখ পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ যে একটা বক্তৃতা শেখ মুজিবুর রহমানের 70 সালের LF4 বাইরে, বরং কি আছে আপনাকে বলে দিই যে তিনি বরং কি বলছে, দাঁড়ারে আগে আমাদের ক্ষমতায় যেতে দে, তারপর কীভাবে দেশ তৈরি করতে হয় দেখায় দেবো। তার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বলেনি। আজকে ইম্পোর্টেড কথা কোথাতে আসলো ভাই, যেটা বললো হ্যাঁ এটা সত্যি, আগে আগে শেষ করতে দেন। আপনি তো দিচ্ছেন রে ভাই। আমাদের এই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এক্সেপ্ট জামায়াতে ইসলামী আমরা পেছন দিকে যাইনি, এবং এই পেছন দিকে যাইনি বলেই এই মব রাজার আমলে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে প্রীতি ও আহ্লাদের সম্পর্ক, আমরা দেখেছি ইনকিলাব শব্দ, আজাদি শব্দগুলো, এগুলো কিন্তু ও পাশ থেকে এসেছে, এবং ওই জায়গাগুলোতে আমরা আহ্লাদ করতে চাচ্ছি না বলেই আমরা ভারতের, আমার সময়কে ওনার সময় আমি কথা বলিনি, এবং আমরা ভারতের সাথে যেভাবে এই যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মিথ্যাচারটি করলেন শাহরিয়ার ভাই, ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা? নামাজের বিরুদ্ধে কে বলছে? এই যে নির্বাচনের আগে ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটির আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আঙ্কেল আমরা নামাজ পড়ছি যাতে জামাত ইসলামী ক্ষমতা না আসে। কই, তাদের তো নামাজের সাথে এটা বিরোধ হয় নাই, তারা তো ভয় পেয়েছে যখন বলেছে 5 ঘন্টা মেয়েদের কাজ করতে দিবে। পোশাক নিয়ে যখন কথা বলেছে জামাত, যখন বলেছে যে শীর্ষ পর্যায়ে যেতে পারবে না নারী, যখন বলেছে যে দুগ্ধদান হচ্ছে নারীর কাজ, জঠরে সন্তান রাখা হচ্ছে নারীর কাজ, যখন একটি আসনেও জামাত মনোনয়ন দেয় না নারীকে, তখন তো এই প্রশ্নগুলো আসে সামনে, এবং আটকা তো এই জিনিসগুলো হচ্ছে না। এই পাকিস্তান যখন তৈরি হয় তখন তো জামাতের যে প্রতিষ্ঠাতা মৌদুদি বলেছে এই তাগুদি আইন হচ্ছে গণতন্ত্র। তারা তো গণতন্ত্রকে, যেই নির্বাচন পদ্ধতিটাকে বলেছে যে এটা ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করার শামিল। তো সেই জন্ম থেকে যে জামাত, তখন তারা যখন যাকে প্রয়োজন হয় তার কাঁধে সওয়ার করে। আর এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা তো বাংলাদেশের সংবিধানে প্রথম এই উপমহাদেশে। তারা বলবে কেন ভারতে নাই? ভারতে আছে সেকুলার শব্দটি, সেকুলারিজম আমাদের নিজস্ব। ভারত হচ্ছে, এটা আপনি পরীক্ষা করে দেখুন সংবিধানে কোথায় আছে সেকুলারিজম? কোথাও নাই বাংলাদেশ ছাড়া। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এটা 71-এর মুক্তিযুদ্ধ জাত। এইটাকে ধ্বংস করবার জন্যেই এই জুলাইয়ের পরে যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, অসাম্প্রদায়িক একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক হয়েছে মব রাজার নেতৃত্বে, এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে, এবং এই 33টি দল মিলে তারা বলছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কোনোভাবেই 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি, যেটা শাহরিয়ার ভাই বললেন প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে, উনি কিন্তু আইনের লোক, উনি এই কথা বলেছেন, আমি লিখে রেখেছি। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা অনুপস্থিত থাকে? যেই জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, সেই জাতীয় পার্টিকে ছাড়া আপনি সংলাপ করলেন কি করে সংস্কার বৈঠক? এক এক ফল এক এক যাত্রায় হতে পারে না। এবং আপনি যেই ভোটের কথা বলছেন, একটা সরল অঙ্ক করি, 3 কোটি না ভোট পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায় না, এই 6-9 কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই, তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক, এটা প্রশ্ন করলেই রেগে যায়েন না। প্রশ্ন মানেই কিন্তু ভারতীয় দর্শন নয়। প্রশ্ন মানে হচ্ছে আপনি এই প্রশ্নটার উত্তর দিন, যে আপনি যখন বলছেন জামাতে ইসলামীকে আপনি শাস্তি দিতে পারেন না, প্রমাণ হয়, আওয়ামী লীগকে পারলেন কি করে? আপনি বলছেন যে এই 18 মাসের যে মপতন্ত্রকে আপনি বলছেন মুক্তিযুদ্ধ কি মপ? মুক্তিযুদ্ধে আপনি লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাচ্ছে, আপনার ধর্ষণ করা হচ্ছে, সেখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি দল, সেই ইতিহাসটুকু আপনি মুছে দিতে চাইছেন। এটা হয়? আপনি আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে, এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? এই 14ই ডিসেম্বরের বাড়ি বাড়ি নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে, এবং তাদের স্ত্রী, কন্যা, পুত্র এখনো জীবিত। তাদের চোখের সামনে আপনি ইতিহাস নাই করে দেবেন এবং বলবেন এটা ভারত এসে মেরেছে। এটা মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হলে এটা মবের মুল্লুক বটে। এই মবের মুল্লুক 18 মাস ছিল বলেই তার বিরুদ্ধে পুরো জাতি 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা
উদ্ধার পেয়েছি, জাতি একটা খুব বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছিল, সেখানে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মানে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে। তো সেই জায়গায় আমরা আগামীতে বাংলাদেশের চেহারাটা কি দেখব, এটা কিন্তু অবশ্যই আমাদের দুশ্চিন্তা। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন মানেই দোষণ নয়, প্রশ্ন মানেই উত্তর দিন, জনাব ASM শাহরিয়ার কবির। দেখেন, আমি বলবো এটা মিথ্যার মূল্যকে পরিণত হয়েছে গত 15 বছর, এবং ব্যবসাটা ছিলই হচ্ছে 71কে নিয়ে, আমার মহান স্বাধীনতাকে নিয়ে। যেমন ক্রিসমাস এখন একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। ব্যবসা আসলে আগে বলে নি, এই শেষ করতে দেন। ব্যবসাটা করছে তা আওয়ামী লীগ, এবং কি এই ব্যবসাটার মূল উদ্দেশ্য ছিল কি, ভারতীয় আধিপত্যবাদটাকে এদেশে বাংলাদেশকে হায়দ্রাবাদ করার। এ কথা আমার ভাইরা বলেন না। এই দেশটাকে হায়দ্রাবাদ করার যে ষড়যন্ত্র হলো, করিডোর না, আপনি ফেনীতে যে মিরেশ্বরায় 900 একর জমি দিলেন, ওই জমিটা দিয়ে দিলেই ওই জমিতে ইন্ডিয়া যখনই ইন্ডাস্ট্রি হয়ে যেত তখন চিটাগাং আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আপনি যে করিডোর দিয়ে দিছিলেন, সেই করিডোর দেওয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যেত। আজকে যে কথাগুলো বলতেছেন কিছু ক্ষেত্রে আমি একমত, কিছু ক্ষেত্রে একমত। মানে যেমন উনি বললেন যে জাতীয় পার্টি, অনেক অভিযোগ তো এর আগেও ছিল, কিন্তু পাইপলাইন দিয়ে আমরা দেখছি ডিজেল এসেছে, সেটা তো আমাদের উপকার হয় না। এই জন্য কিছু জিনিস এই যে ওই উপকার হয়, এটা এবার বলে দিই। বাংলাদেশ হাঙ্গেরি থেকে 17টা রেলের ইঞ্জিন আনছিল, এবং এক একটা ইঞ্জিনের লাইফ লাইন ছিল হচ্ছে 27 বছর। ভারত থেকে তেল নিয়ে আসা হলো, সেই দিয়ে ওই ইঞ্জিন চালানো হলো, 7 বছর পর দেখা গেল ইঞ্জিন আর চলতেছে না। তেলের সমস্যা ছিল। আগে শোনেন, হাঙ্গেরিকে ডেকে আনা হলো যে তুমি বলছো 27 বছর ইঞ্জিন চলবে। তখন আমার সৈয়দপুরে বিরাট ওয়ার্কশপ ছিল, যে আমার 7 বছর পরে ইঞ্জিনের অবস্থা হলো কেন? তখন বললো যে তুমি কি তেল ইউজ করছো, কোথায় তেল দেখা গেল সে তেলে সালফারের পরিমাণ এত ছিল যে ভিতরে সমস্ত মেশিনগুলোকে খেয়ে ফেলে, যে বিয়ারিং যেটা থাকে সেই বিয়ারিংটাকে খেয়ে ফেলে দিছে। এবং ওই সালফার আলা তেল ইন্ডিয়ায় ইউজ করে না। ইন্ডিয়া হচ্ছে আপনার এই বন্ধু, যে আপনার দেশের প্রতিষ্ঠান আপনাদের সবকে খেয়ে ফেলে দেওয়ার জন্য সে হচ্ছে সালফার। এই কথাকে আমরা কেউ বলি না। দ্বিতীয় কথা, আমরা যে ভাই যেটা বললো, ভাইয়ের আমার হয়তো ইন্টারপ্রিটেশন ভাই বোঝেননি, আমরা তা বলিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন সময় আমাকে দেখাতে পারবেন যে আপনি একটা দলিল দেখান তো, এলএফও বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্যে 25 তারিখের আগ পর্যন্ত বলছে যে এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। একটা জায়গায় দেখেন তো, একটা বক্তৃতায় দেখাতে পারবেন তো? 25 তারিখ পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ যে একটা বক্তৃতা শেখ মুজিবুর রহমানের 70 সালের এলএফওর বাইরে। বরং কি আছে আপনাকে বলে দিই, যে তিনি বরং কি বলছে, দাঁড়ারে আগে আমাদের ক্ষমতায় যেতে দে, তারপর কীভাবে দেশ তৈরি করতে হয় দেখায় দেবো। তার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বলেনি। আজকে ইম্পোর্টেড কথা কোথাতে আসলো? ভাই যেটা বললো, হ্যাঁ এটা সত্যি। আগে শেষ করতে দেন, আপনি তো দিচ্ছেন রে ভাই, আমরা আগে শেষ করে দিই। আগে আপনি তো বলতে গেলে খালি এটা নিয়ে আলোচনা হবে। এলএফওটা কি ছিল? আপনি তো এলএফওর ভিত্তিতেই আপনি ইলেকশনটা করছেন। আমার মনে হয় এই বিষয়ে হচ্ছে স্যার, আমি নিরপেক্ষ মানি, উনি তো জীবন্ত কিংবদন্তি। এলএফওর ভিত্তিতে আপনি 70 সাল নির্বাচন করছেন, এলএফওর ভিত্তিতে আপনি আওয়ামী লীগ ইশতেহার দিয়েছেন। আওয়ামী লীগ ইশতেহারে কী ছিল? যে আমরা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন করব না। এবং আপনার এলএফওতেও ছিল, একদম প্রথমেই ছিল, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করব না। আপনি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কি ইসলামের বিরুদ্ধে কি বিরুদ্ধে না। এবং সেকুলারিজমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি না, আমরা মুক্তিযুদ্ধ করছি কি পাকিস্তান নিপীড়নের জন্য। আমরা মুক্তিযুদ্ধ কেন করছি? পাকিস্তান যে আমাদেরকে সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যর জন্য। আজকে আপনি একটা জিনিস উনি যে বললেন মব রাজা ইউনূস সাহেবকে, তো মব রাজার আন্ডারে বাবা গিয়া নিলেন কেন? আর আওয়ামী লীগের কথা বলেন, শোনেন, মুসলিম লীগকে কি মানুষ প্রত্যাখ্যান করেনি 71 সালের পর? করছে না করেনি? আপনি যদি জামাতে ইসলামের কথা বলেন, জামাত ইসলামকে 40% ভোট দিয়ে জামাতকে প্রত্যাখ্যান করেনি। আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করছে না করেনি? গত 1.5 বছর 2 বছর আপনি আওয়ামী লীগকে কী করছেন? কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি 15 বছর তো জামাতকেও নিষিদ্ধ করে রাখছিলেন। কি পারছেন? যদি মানুষ আপনাকে ভালোবাসে, লেট দেম নো, সামনে আসুক রে ভাই, আপনার আসুক। এখন এইভাবে যদি আমরা পাল্টা প্রশ্ন করি, তাহলে এই প্রসঙ্গতে কথা বলতে হবে না। তো আমি ওনাকে বলছি, আপনি বলেন না কেন? আপনার এই যে ছোট করে ধর্মনিরপেক্ষতার বিষয়টা একটু বলি। উনি যে বললেন যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল না,
আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল যে ৭১-এ এরকম একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধ হবে। এই মুক্তিযুদ্ধের অভিজ্ঞান নাই। এই যে রক্ত স্নান হলো সেখান থেকে কিছু শেখা হয় নাই। এই যে জামাতে ইসলামীগুলো যেভাবে ওখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ধর্ষণ এবং হত্যা লুণ্ঠনে সহযোগিতা করলো ধর্মের নামে, সেখান থেকে জাতি কি শিখলো? সেইখান থেকে শিখলো সেকুলারিজমটাকে আনতে হবে রাষ্ট্রে। এবং এই সেকুলারিজম শব্দটা আর কোথাও নাই, ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানে। এটা মুক্তিযুদ্ধ জাত, এই কথাটি আমাদের বক্তব্য, যে মুক্তিযুদ্ধ থেকে একটা শিক্ষা আছে তো। আর ২ নম্বর হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদ আমরা ৫৪ বছরে কি কি দেখলাম? শুধু তো আওয়ামী লীগ এই সময়ে ছিল না, আরও তো সরকার ছিল। সেই সময়ে আমরা হায়দ্রাবাদ হয়েছি, না বোম্বে হয়েছি, না মাদ্রাজ হয়েছি, না পাকিস্তান থেকে আমাদের গড় আয় ডাবল বানিয়েছি। আমাদের এই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এক্সেপ্ট জামায়াতে ইসলামী আমরা পেছন দিকে যাইনি। এবং এই পেছন দিকে যাইনি বলেই এই মব রাজার আমলে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে প্রীতি ও আহ্লাদের সম্পর্ক, আমরা দেখেছি ইনকিলাব শব্দ, আজাদি শব্দগুলো, এগুলো কিন্তু ও পাশ থেকে এসেছে। এবং ওই জায়গাগুলোতে আমরা আহ্লাদ করতে চাচ্ছি না বলেই আমরা ভারতের, আমার সময়কে ওনার সময় আমি কথা বলিনি, এবং আমরা ভারতের সাথে যেভাবে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা পাকিস্তানের সাথেও পেয়ারে পাকিস্তানের শব্দটি ওনার মুখে কখনো শোনা যায় না। খালি ভারতীয় আধিপত্যবাদী শোনা যায়, পাকিস্তানি তাকাল্লুল শব্দটি শোনা যায় না। ওনার জন্য আমি একটা শব্দ দিয়ে দিলাম, পাকিস্তানি তাকাল্লুল। ওই শব্দটির অর্থ হচ্ছে পাকিস্তানি আধিপত্যবাদ। আমরা যেমন ভারতীয় আধিপত্যবাদ মানি না, পাকিস্তানি তাকাল্লুল মানি না। পাকিস্তানি তাকাল্লুলের বিরুদ্ধে উনি বলবেন বলে প্রত্যাশা করি। ধন্যবাদ।